আচ্ছা, আমি আবার চলে আসলাম। ওই মাঝে যেটা হচ্ছিল সেটা হলো নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেছিল, যে কারণে এই সে আহ, তোমাদের থেকে বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি তোমরা আমাকে দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও, হ্যাঁ, বোধহয় দেখতে পাচ্ছ তোমরা। ওকে, উজ্জ্বল, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, সে ডিসকানেক্ট হয়ে গেছিল আমার, এখানে নেটের প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি যেখান থেকে শেষ করছিলাম। তাহলে যেখান থেকে ডিসকানেক্ট হয়েছিল সেখান থেকে আবার শুরু করি। তাহলে দেখো, আমরা সেল সম্পর্কে তাইলে এখন আমরা কি ধারণা পাইলাম, যে সেল মাত্রই কি থাকে, অধিকাংশ সেলের মাত্রই মানে সেল হইলেই সেখানে কি থাকবে, অবশ্যই একটা পর্দা থাকবে। পর্দাটাকে বলা হবে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এইটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটাকে বাংলায় আমরা বলে থাকি অর্ধভেদ্য পর্দা। তাহলে অর্ধভেদ্য পর্দাটা কি, এবং বা বৈষম্য অর্ধভেদ্য পর্দা বলে এটারে, বৈষম্য অর্ধভেদ্য পর্দা পর্দা সেটা কি, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব। তারপরে যে অংশটা থাকছে সেটা হলো যে এই যে এখানে যে ঘন সাইটোপ্লাজম, মানে একটা জেলি লাইক ফ্লুইড, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলে থাকি, এখানে কি কি থাকে সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং লাস্ট ফাইনালি যে অংশটা থাকে সেটাকে বলা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ ক্রোমাটিন তন্তু, যেটা ডিএনএ এবং প্রোটিনে তৈরি। আর এই সে ক্রোমাটিন তন্তু কোনো কোনো কোষে পর্দা আবৃত অবস্থায় থাকে, কোনো কোনো কোষে পর্দা ছাড়া থাকে। যদি পর্দা আবৃত অবস্থায় থাকে তাহলে পর্দা সহ এই টোটাল জেনেটিক ম্যাটেরিয়ালকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। আর যদি পর্দা ছাড়া থাকে, এটা আমরা দেখি পর্দা ছাড়াও থাকতে পারে, এই জাতীয় পর্দাবিহীন জেনেটিক ম্যাটেরিয়াল যে কোষগুলোতে থাকে সেই কোষগুলোকে আমরা বলে থাকি প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সেল নিয়ে ডিটেলে আমরা আরও পরে স্টাডি করব। তাহলে এখন প্রশ্ন হলো, এই তিনটা অংশ নিয়ে আমাদেরকে এখন একটু ডিটেলে আলোচনা করতে হবে। প্রথম যেটা সেটা হলো পর্দাটা, যেটাকে আমরা একটা বৈষম্য অর্ধভেদ্য পর্দা বললাম। তাহলে এই বৈষম্য অর্ধভেদ্য বিষয়টা অ্যাকচুয়ালি কি সেটা আমাদের বুঝতে হবে। খেয়াল করো, এই পর্দাটার কারণে এই কোষের ভেতরে যত উপাদান আছে সবগুলা উপাদান কিন্তু পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ এই কোষের বাইরের উপাদান থেকে কোষের ভেতরের উপাদানগুলাকে আলাদা করছে কে, এই পর্দাটা। যে কারণে এই পর্দাটাকে আমরা বলে থাকি বৈষম্য পর্দা। অর্থাৎ বৈষম্য বলতে আমরা কি বুঝি, পৃথককারী। তাইলে যে পর্দা কি করবে, কোনো কিছুকে কোনো কিছু থেকে পৃথক করবে, তেমন পর্দাকে আমরা বলে থাকি বৈষম্য পর্দা। তাহলে এই পর্দাটা যেহেতু পরিবেশ থেকে বা পার্শ্ববর্তী কোষ থেকে এই কোষের সাইটোপ্লাজমটুকুকে, সাইটোপ্লাজম বা আমি বলি প্রোটোপ্লাজম, কারণ সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়ালকে একত্রে আমরা প্রোটোপ্লাজম বলে থাকি। তাহলে এই কোষের মানে পরিবেশ থেকে বা এই কোষের বাইরের কোষ থেকে, পার্শ্ববর্তী কোষ থেকে এই কোষের প্রোটোপ্লাজমটুকুকে এই পর্দাটা কি করছে, আলাদা করে রাখছে। দ্যাট ইজ হোয়াই আমরা এই পর্দাটাকে বলে থাকি হলো বৈষম্য পর্দা। এছাড়াও আমরা আবার এই পর্দাটার সাথে আর একটা বিশেষণে এই পর্দাটাকে আর একটা বিশেষণে বিশেষায়িত করে থাকি, সেটা হলো অর্ধভেদ্য। তার মানে এই পর্দাটা যেমন বৈষম্য করে, আবার পার্শ্ববর্তী কোনো কোষ বা কোনো জায়গা থেকে বা কোনো পরিবেশ থেকে, মনে করো এই কোষটা তুমি রেখে দিছো কোথায়, পানির পাত্রে, তাহলে এই কোষের মধ্যে, এই কোষের বাইরে পরিবেশে কি আছে, পানি আছে, প্লাস মনে করো পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি ইত্যাদি আছে, পটাশিয়াম আয়ন, তারপর সোডিয়াম আয়ন, এই জাতীয় কোনো আয়ন হলো এই পার্শ্ববর্তী অঞ্চলে আছে, পরিবেশে আছে। তাহলে পরিবেশ থেকে কিছু কিছু উপাদানকে সে কি যেতে দিবে, আবার কিছু কিছু উপাদান কি হবে, এই পর্দাটা আটকে রাখবে। তার মানে এই পর্দাটার কাজ হলো পরিবেশের থেকে উপাদানকে কোষের মধ্যে যাতায়াত করতে দেওয়া, তবে সেটা কি সিলেক্টেড উপাদানকে, সব উপাদানকে না। তাই যদি সব উপাদানকে যাতায়াত করতে দিত তাইলে আমরা বলতাম পুরাভেদ্য। কিন্তু সব উপাদানকে যেহেতু যাতায়াত করতে দেয় না, কিছু উপাদানকে যাতায়াত করতে দেয়, কিছু উপাদানকে যাতায়াত করতে দেয় না, সেই কারণে পর্দাটাকে আমরা বলে থাকি হলো অর্ধভেদ্য পর্দা। তার মানে দেখো, যে কাজের কারণে সে যে কাজ করে সেই কাজের কারণে এই পর্দাটার আগে এই যে প্লাজমা মেমব্রেন যে বা সেল মেমব্রেন যেটা, সেইটাকে দুইটা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। প্রথম বিশেষণ যেটা সেটা হলো বৈষম্য পর্দা, বৈষম্য।
দ্বিতীয় বিশেষণ হলো অর্ধভেদ্য। ঠিক আছে, তাহলে বৈষম্য কেন বলা হয়েছে? কারণ এই কোষের যে প্রোটোপ্লাজমটুকু আছে সেই প্রোটোপ্লাজমকে পরিবেশ থেকে বা পার্শ্ববর্তী কোষ থেকে এই পর্দাটা কি করে থাকে, এই পর্দাটা বৈষম্য বা আলাদা করে থাকে, তাই পর্দাটাকে আমরা বলে থাকি বৈষম্য পর্দা। আবার এই পর্দার মাধ্যমে কি হয়, পরিবেশ থেকে বা পার্শ্ববর্তী কোষ থেকে বিভিন্ন উপাদান, সিলেক্টেড কিছু উপাদান কি করতে পারে, যাতায়াত করতে পারে। তাই এই পর্দাটাকে আবার আমরা সেমি পারমিয়েবল বা কি অর্ধভেদ্য পর্দাও বলে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখন জানলাম যে কোষ মাত্রই একটা বৈষম্য অর্ধভেদ্য পর্দা দ্বারা বেষ্টিত অবস্থায় কোনো একটা বস্তু থাকবে, সেই বস্তুটা কি, প্রোটোপ্লাজম। এবার সেই প্রোটোপ্লাজম সম্পর্কে এবার জানি। প্রোটোপ্লাজম কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা। ঘন একটা তরল নাম কি, সাইটোপ্লাজম। আর এই যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা পর্দায় আবৃত আছে সেটার নাম হলো নিউক্লিয়াস। তাহলে এই সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসকে একত্রে আমরা বলে থাকি হলো প্রোটোপ্লাজম। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হলো যে এই সাইটোপ্লাজমে কারা আছে, সাইটোপ্লাজমে কারা আছে বা কি আছে, এইটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে এই ভিডিওটা আর একটু রান করতে হবে। দেখো, খেয়াল করো, এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো They have organelles, which include the nucleus and other special parts. Eukaryotic cells are more advanced, complex cells, such as those found in plants and animals. The second category is prokaryotic cells. They don't have a nucleus or membrane-enclosed organelles. They do have genetic material, but it's not contained within a nucleus. Prokaryotic cells are always one-celled or unicellular organisms, such as bacteria. So, what are organelles? Organelle means little organ. Organelles are the specialized parts of a cell that have unique jobs to perform. Let's start with the nucleus, the control center. এখন আমরা যে জায়গায় দেখতে পাচ্ছি, আমরা এখন নিউক্লিয়াসের মধ্যে ঢুকলাম। এই নিউক্লিয়াসের মধ্যে যে সে দড়ির মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এইটাই মূলত ক্রোমাটিন তন্তু, যেটা ডিএনএ আর প্রোটিনের তৈরি। এই ডিএনএ মূলত কি করে, কোষের মধ্যে কি ঘটনা ঘটবে, কেমনভাবে ঘটবে, সেইগুলা নির্দেশনা দিয়ে থাকে। খেয়াল করো, আমরা যখন আর্লি অবস্থায় দেখি তখন কোষের মধ্যে এই ক্রোমাটিন তন্তু এইভাবে জালের মতোই থাকে, মানে ক্রোমাটিন ফাইবারগুলা জালের মতো থাকে বিধায় এটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলামও বলে থাকি, যে নিউক্লিয়াসের মধ্যে থাকা জালিকাকার বস্তুকে আমরা ইংরেজিতে বলে থাকি নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে এই রেটিকুলেট অবস্থায় থাকবে কখন, হলো আর্লি স্টেজে, কোষগুলা আর্লি স্টেজে। কিন্তু যখন ধীরে ধীরে কোষের বয়স বাড়বে, কোষের যখন বিভাজনের টাইম আসবে, তখন দেখো ওই ক্রোমাটিন ভেঙে পেঁচিয়ে গুছিয়ে কিসে পরিণত হবে, ক্রোমোজোমে পরিণত হবে। তার মানে আর্লি স্টেজে তুমি পাবা ক্রোমাটিন, আর যখন কোষটা বিভাজনের টাইম আসবে তখন তুমি দেখবা যে সেটা ভেঙে গিয়ে সেই ক্রোমাটিন ভেঙে অনেকগুলো টুকরায় পরিণত হবে। সেই টুকরাগুলো আবার পেঁচিয়ে পেঁচিয়ে কি হবে, ক্রোমোজোমে পরিণত হবে। তার মানে তুমি কোষে দেখলে, কোষের মধ্যে ঢুকলে সবসময় কিন্তু কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম পাবা না। ক্রোমোজোম কখন পাবা, যখন কোষটা বিভাজিত হচ্ছে এমন অবস্থায় তুমি কোষের নিউক্লিয়াসে গেলে ক্রোমোজোম পাবা। আর অন্য সব সময় কি পাবা, যে কোষের নিউক্লিয়াসের মধ্যে সুতা পাবা, যেটাকে আমরা ক্রোমাটিন ফাইবার বলি। সেই ক্রোমাটিন ফাইবারটা পেঁচিয়ে গুছিয়ে জালিকাকারে অবস্থান করে, জালিকাকার অবস্থানটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার রেটিকুলাম। তার মানে তুমি আর্লি স্টেজে নিউক্লিয়ার রেটিকুলাম পাচ্ছ, আর কোষ যখন বিভাজিত হয়, বিভাজন শুরু হয়, সেই সময়ের দিকে বা সেই টাইমে তোমরা কি পাচ্ছ, তখন তুমি ক্রোমোজোম পাবা, তার আগে না। এবার দেখো নিউক্লিয়াসের মধ্যে একটা বিশেষ ঘন অঞ্চল থাকে, যেটাকে আমরা বলে থাকি নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাস থেকে দেখো প্রচুর রাইবোজোম উৎপন্ন হচ্ছে। এই রাইবোজোমগুলা উৎপন্ন হয়ে নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে বের হয়ে আসে। বের হয়ে এসে কি হয়েছে, নিউক্লিয়াসের সাথে লেগে আছে, দেখো যে অংশগুলাই যে এখানে ভাঁজ হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা, এই ভাঁজ অংশকে আমরা বলে থাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই যে রাইবোজোমগুলা বের হয়ে আসলো,
তার কেউ কেউ এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত হয়, আর কেউ কেউ সাইটোপ্লাজমে মুক্তভাবে ভেসে বেড়ায়, অর্থাৎ ওই জেলির মধ্যে, জেলি লাইক যে ফ্লুইডটা যাকে আমি বলছি সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে দেখো মুক্তভাবে ভেসে বেড়াচ্ছে কিছু রাইবোজোম। তার মানে আমরা এখানে জানলাম যে কোষে কি থাকে, সাইটোপ্লাজমে রাইবোজোম নামক একটা বিশেষ ধরনের অঙ্গাণু থাকে। এই রাইবোজোম তুমি ইউক্যারিওটিক সেলেও পাবা, আবার প্রোক্যারিওটিক সেলেও পাবা, ঠিক আছে। কিন্তু এই যে দেখো নিউক্লিয়াসের সাথে লেগে আছে যে অংশটার নাম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তুমি ইউক্যারিওটিক সেলে পাইলেও কখনোই প্রোক্যারিওটিক সেলে এই অংশটুকু পাবা না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাবা না। এবার যদি আমরা দেখি তাহলে দেখো যে আমরা কোষের মধ্যে এই যে লাইসোজোম নামে এক ধরনের অঙ্গাণু আমরা থাকতে দেখতে পারি। এই যে দেখো মাইটোকন্ড্রিয়ান, কোষের সাইটোপ্লাজমে এই মাইটোকন্ড্রিয়ান আমরা থাকতে দেখতে পারি। এবং মাইটোকন্ড্রিয়ানের যে বিষয়টা সেটা হলো যে কোষে এনার্জি যত বেশি প্রয়োজন হবে সেই কোষে মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা তত বেশি হবে। এবং মাইটোকন্ড্রিয়ানের মধ্যে দেখো এখানে যে ছোট্ট ছোট্ট যে বিন্দু মতো দেখাচ্ছে, এইগুলাই কিন্তু মূলত এটিপি বোঝানো হয়েছে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ানের মধ্যে শ্বসন কার্য সম্পন্ন হয় এবং তার ফলে প্রচুর এটিপি উৎপন্ন হয়। সেই এটিপিগুলা দিয়েই মূলত কি হয়, কোষের যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয়। ওকে, অর্থাৎ শক্তি উৎপাদী পদার্থ হলো এটিপি, যেটা হলো মাইটোকন্ড্রিয়ান থেকে উৎপন্ন হয়, মাইটোকন্ড্রিয়ানের মধ্যে উৎপন্ন হয়। এবার দেখো যে কোষে যত বেশি দরকার, যে কোষে যত বেশি শক্তি দরকার সেই কোষে মাইটোকন্ড্রিয়ানের সংখ্যা তত বেশি থাকে। এবার দেখো প্রত্যেকটা সেলের কিন্তু একটা নির্দিষ্ট শেপ থাকে। এবার সেই শেপটার জন্য দায়ী কি, এই যে কোষের মধ্যে দেখো কিছু সুতার মতো গঠন আছে, যেটাকে আমরা বলে থাকি হলো মাইক্রোফাইব্রিল, আর কিছু কিছু থাকে কি বলে, কিছু কিছু নলাকার টিউব, অর্থাৎ কিছু কিছু টিউব বা নলের মতো গঠন থাকে যাদেরকে আমরা বলি মাইক্রোটিউবিউলস। তাহলে এই কোষের মধ্যে মাইক্রোটিউবিউলস আর মাইক্রোফিলামেন্ট নামক প্রোটিন নির্মিত যে সুতা, তারা জড়িয়ে পেঁচিয়ে প্রথমে কি করে, একটা স্ট্রাকচার বা একটা কাঠামো তৈরি করে। তারপরে সেই কাঠামোর উপরে প্লাজমা মেমব্রেনটা এসে কোষের শেপটা সেইভাবে তৈরি করে দেয়। যেমন তোমরা দেখো যে বিল্ডিং যখন তৈরি করে তখন রড এবং তার দিয়ে আগে বেঁধে একটা খাঁচা মতো তৈরি করে নেয়। তারপরে সেই খাঁচার উপরে কি করে, খাঁচাটার উপরে একটা লোহার পাত দিয়ে হয়তো বা কি একটা আবরণ তৈরি করে, করে তার মধ্যে হলো কনক্রিট দিয়ে সেটাকে কি করে, ঢালাই করে। করার পরে দেখা যায় যে ওই সেই স্ট্রাকচারটা, যে কাঠামোটা তৈরি করছে সেই কাঠামোটা কেমন হয়েছে, ঠিক ভেতরে যে রড এবং এই বেঁধে সুতা, মানে রড এবং তার দিয়ে বেঁধে যে কি কাঠামোটা তৈরি করছিল, ঢালাইয়ের পরে সেই কাঠামোটা অনেকটা মানে ঠিক তেমনই কিন্তু দেখা যায়। ঠিক এখানেও প্রত্যেকটা কোষের যে শেপ, সেটা গোলাকার হোক, ডিম্বাকার হোক, আয়তকার হোক, যে শেপেরই হোক না কেন, সেই শেপটাকে মানে কোষের এই শেপটাকে তৈরি, মানে কোষের শেপটা ডিপেন্ড করে কার উপরে, কোষের শেপটা ডিপেন্ড করে কোষের মধ্যে থাকা, কোষের সাইটোপ্লাজমে থাকা মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্ট নামক দুই ধরনের কি উপাদান দিয়ে। এদেরকে একত্রে আমরা বলে থাকি সাইটোস্কেলেটন। স্কেলেটন মানে কি, কঙ্কাল। তার মানে মানুষের শরীরের কাঠামো তৈরির জন্য যেমন কঙ্কাল আছে, প্রত্যেকটা কোষের কিন্তু কাঠামো তৈরির জন্য তেমন একটা কঙ্কাল থাকে। ওই কঙ্কালটা যেমন হবে, কোষের শেপটাও কিন্তু ঠিক তেমনই হবে। তাই কোষের শেপ তৈরিকারী যে কঙ্কাল, সেই কঙ্কালটাকে আমরা বলে থাকি সাইটোস্কেলেটন। ওকে, এবার আমরা আরেকটু এটা রান করি। দেখো এখানে সেই সাইটোস্কেলেটন তৈরিকারী যে অংশগুলা সেটা দেখানো হয়েছে, মাইক্রোফিলামেন্ট এইগুলা, আর এইগুলা দেখাচ্ছে সেই মাইক্রোটিউবিউলস। তাহলে মাইক্রোফিলামেন্ট আর মাইক্রোটিউবিউলস মিলে মূলত এই তৈরি হয়, সাইটোস্কেলেটন তৈরি। দেখো কিছু কিছু কোষ আছে যে কোষে কি পাওয়া যাবে, বিশেষ অঙ্গাণু পাওয়া যাবে যা দ্বারা এরা সালোক সংশ্লেষণ করতে পারবে, যাদেরকে আমরা ক্লোরোপ্লাস্ট বলে থাকি। তাহলে দেখো এটা একটা কোষ, এই কোষটা এটা একটা প্ল্যান্ট সেল যার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। এই ক্লোরোপ্লাস্ট তুমি প্ল্যান্ট সেলে পাবা, অ্যানিম্যাল সেলে পাবা না। আবার দেখো প্ল্যান্ট সেলে কি আছে, সেল ওয়াল আছে, কিন্তু অ্যানিম্যাল সেলে তুমি কোনো সেল ওয়াল পাবা না, ঠিক আছে। আবার প্ল্যান্ট সেলে দেখো সেল ভ্যাকিউল অর্থাৎ কোষ গহ্বর আছে,
যেটা তুমি অ্যানিম্যাল সেলে পাবা না। এবার দেখো কিছু কিছু কোষে, সব কোষ না, কিছু কিছু কোষে কিছু ইউনিক ফিচার, ইউনিক বিষয় দেখা যায়। যেমন আমাদের এই লাঙের মধ্যে কিছু কোষ আছে, সেই সেই কোষগুলার গায়ে ঝাড়ুর মতো, ব্রাশের ব্রেসেলের মতো কিছু অংশ থাকে যাদেরকে বলা হয় সিলিয়া। এই সিলিয়া কি করে, নিয়মিত ঝাড়ুর মতো কি কাজ করে, এবং আমাদের শ্বাসনালীতে যদি কোনো কিছু প্রবেশ করে রোগ জীবাণু, তাহলে তাদেরকে ধুলাই দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে। এই যে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা করোনার ক্ষেত্রে বেশি কাদেরকে বলা হচ্ছে, যাদের ক্ষেত্রে এই সিলিয়াগুলা মনে করো খুবই মজবুত, খুব ভালো মতো কি এরা কি ধুলাই দিয়ে করোনারে কি সাফ করে দিতে পারবে, তাদের কিন্তু কি লাঙে তেমন একটা সমস্যা হবে না, লাঙের মধ্যে করোনা জমতে পারবে না। ঠিক আছে। আর যারা সিগারেট খায়, ধূমপান করে, তাদের কি হয়, তাদের এই সিলিয়াগুলা কিন্তু নষ্ট হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। সেই কারণে তাদের কি হয়, তাদের শ্বাসনালী থেকে কিন্তু যে করোনা বা কোনো ব্যাকটেরিয়াকে সহজে কিন্তু বের করতে পারে না, কারণ কি সিলিয়াগুলা কি প্যারালাইসিস। তাহলে সিলিয়া প্যারালাইসিস হইলে কিন্তু কি হয় না, এই তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তার মানে এই জন্যই কিন্তু যারা ধূমপাই তারা কিন্তু করোনায়, যারা অধূমপাই তাদের থেকে বেশি রিস্কে আছে। ওকে, তাহলে এমন সিলিয়া নামক বিশেষ ধরনের কোষীয় অঙ্গাণু সব কোষে পাবা না, কিছু কিছু কোষে তুমি থাকতে দেখবা। আবার দেখো এখানে আমরা আরেকটা বিশেষ অংশ দেখতে পাচ্ছি, নাম তার ফ্লাজেলা। সব কোষে না, কিছু কিছু কোষে এরকম কোষের চলার জন্য বিশেষ অঙ্গ থাকে যাদেরকে বলা হয় ফ্লাজেলা। যেমন আমরা একটা ব্যাকটেরিয়া দেখলাম, এখন আবার আমরা হিউম্যান স্পাম দেখতে পাচ্ছি যাদের ফ্লাজেলা থাকে। সব কোষে থাকছে না, কিছু কিছু কোষে কিন্তু থাকে। তাহলে মোটামুটি বোধহয় আমরা কোষ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। আমি যতটুকু কোষ সম্পর্কে যে ধারণাটুকু আমরা এখন আলোচনা করলাম, কোষ সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করলাম, তার একটা সার সংক্ষেপ আমি তোমাদের সামনে একটু তুলে ধরি, বা এক কথায় বলা যায় যে আমাদের আলোচনা থেকে যে বিষয়গুলো বের হয়ে আসলো সেইগুলাকে জিস্ট হিসাবে একটু তোমাদের সামনে তুলে ধরি। খেয়াল করো, প্রথমেই আমরা যেটা জানলাম সেটা হলো কোষ হলো জীবদেহের গঠন এবং কাজের একক। এটা আমরা বুঝছি। কোষ মাত্রই তিনটা অংশ থাকে অধিকাংশ কোষেই। সেটা কি, একটা পর্দা যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন বলি, তারপরে কি একটা ঘন সাইটোপ্লাজম। খেয়াল করো, এই সাইটোপ্লাজমে কি থাকবে, একটা জেলি লাইক ফ্লুইড থাকবে যেটাকে আমরা হায়ালোপ্লাজম বা ম্যাট্রিক্স বলি। আর সেই ম্যাট্রিক্সে ইউক্যারিওটিক সেল যদি হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের মধ্যে রাইবোজোম সহ গোলজি বডি, মাইটোকন্ড্রিয়ন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে লাইসোজোম ইত্যাদি, সেন্ট্রিওল ইত্যাদি নানান ধরনের অঙ্গাণু থাকবে, কোষীয় অঙ্গাণু থাকবে। কিন্তু যদি প্রোক্যারিওটিক সেল হয়, তাহলে শুধুমাত্র রাইবোজোম আর ওই যে হায়ালোপ্লাজম বা ম্যাট্রিক্স যেটা বললাম ঘনতরল, এইটা ছাড়া সাইটোপ্লাজমে আর কিছু থাকবে না। তারপরে আসো, সেটা হলো এই যে জেনেটিক ম্যাটেরিয়াল। যদি ইউক্যারিওটিক সেল হয়, তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হবে, একটা পর্দায় আবৃত অবস্থায় থাকবে। পর্দায় আবৃত অবস্থায় এই জেনেটিক ম্যাটেরিয়ালটুকুকে আমরা বলে থাকি নিউক্লিয়াস। কি বলি, নিউক্লিয়াস। আর যদি এটা ইউক্যারিওটিক হয়, সেল হয়, তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালটুকু কিসে, পর্দায় আবৃত অবস্থায় থাকবে। আর যদি প্রোক্যারিওটিক সেল হয়, তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়াল কোনো পর্দায় আবৃত থাকবে না। ঠিক আছে, ওকে। এবার এই জেনেটিক ম্যাটেরিয়াল পর্দায় আবৃত অবস্থায় থাকলে টোটালটাকে আমরা বলবো নিউক্লিয়াস। আর জেনেটিক ম্যাটেরিয়ালটা কি, জেনেটিক ম্যাটেরিয়াল হলো অ্যাকচুয়ালি ক্রোমাটিন তন্তু, যেখানে ডিএনএ আর প্রোটিন আছে। ডিএনএ আর প্রোটিন দিয়ে এই ক্রোমাটিন তন্তু তৈরি হয়, যেইটা নিউক্লিয়াসের মধ্যে জালিকাকারে অবস্থান করে বিধায় এটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার রেটিকুলাম বলে থাকি। ঠিক আছে, ওকে। তাহলে এই নিউক্লিয়ার রেটিকুলাম তৈরি হয় কি দিয়ে, ডিএনএ আর প্রোটিন দিয়ে। ঠিক আছে, ওকে। আর এই যে নিউক্লিয়ার রেটিকুলামে যে ডিএনএ টুকু আছে, সেই ডিএনএ কিন্তু মূলত কি হয়, জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। জেনেটিক ম্যাটেরিয়াল বলতে কোষের সার্বিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ওকে, এবার তাহলে মোটামুটি আমরা বোধহয় এই যে তিনটা অংশের হিসাব আমরা জেনে গেছি। এই তিনটা অংশ ম্যাক্সিমাম কোষেই তুমি পাবা। ওকে, এবার দেখো এই যে কোষটা আমরা দেখতে পাচ্ছি, এই কোষটা কিন্তু অবশ্যই পূর্বতন কোনো কোষ থেকে তৈরি হয়ে আসছে।
এবং এই কোষটা আবার বিভাজিত হয়ে আবার এরকমই নতুন কোষ তৈরি করবে। ঠিক আছে, তাহলে মোট মিলায় আমরা যেটা দেখলাম যে কোষ হাওয়া থেকে আসবে না, কোষ থেকে কোষের সৃষ্টি হবে। একটা কোষকে যদি তুমি আলাদা করে রেখে দিতে পারো, অর্থাৎ আমার শরীরের যে কোনো একটা কোষকে যদি তুমি আলাদা করে রেখে দাও এবং তাকে যদি উপযুক্ত পরিবেশে উপযুক্ত নিউট্রিয়েন্ট দিয়ে যদি রেখে দাও, তাহলে সে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। তার মানে কোষ স্বাধীন এবং স্বনির্ভর। ঠিক আছে, কোষ মাত্রই তিনটা অংশ থাকবে, কি একটা বৈষম্যভেদ্য পর্দা, ঘন জেলি লাইক ফ্লুইড সাইটোপ্লাজম আর জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা তাহলে মোটামুটি আমরা কোষ সম্পর্কে বোধহয় একটা সাধারণ ধারণা আমরা নিতে পারছি। আর ইউটিউবে গেলেও বা আমি আমাদের ফেসবুক পেজে আমি দেখছি যে এই ভিডিওটা কেউ একজন শেয়ার করছে। গত বছর আমি 3rd ইয়ারের যখন ক্লাস নিয়েছিলাম তখন প্রজেক্টরে এই ভিডিওটা দেখায় ক্লাসটা নিয়েছিলাম। এই ভিডিওটা কোনো একজন স্টুডেন্ট আমি দেখলাম সে ডাউনলোড করে ফেসবুক পেজে দিয়ে দিছে, তোমরা একটু খুঁজে দেখো পাবা, অথবা সরাসরি ইউটিউব থেকে এই ভিডিওটা পাবা, এই ভিডিওটা একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করলাম যেটা, সেটা হলো সেল কনসেপ্ট। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করলাম যে সাইটোলজি কি, সাইটোলজির ডেফিনেশনটা আমরা আলোচনা করলাম, আর সেল কনসেপ্ট অর্থাৎ কোষ সম্পর্কে কিছু ধারণা আমরা নিলাম, কোষ সংক্রান্ত কিছু ধারণা, যেটাকে আমরা সেল কনসেপ্ট বলছি। তাহলে সেল কনসেপ্ট নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। তারপরে তোমরা একটু দেখো, দেখার পরে যদি কোনো প্রশ্ন জাগে সেই প্রশ্ন করবা। আমরা যেটা করবো এরপরে আগামী ক্লাসগুলোতে সেটা হলো এই কোষের ডিটেলে, আমরা কোষের প্রত্যেকটা পার্টকে নিয়ে আমরা ডিটেলে স্টাডি করব। যেমন এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, যেটাকে আমরা প্লাজমা মেমব্রেন বলছি, সেটা মাইটোকন্ড্রিয়ন, গোলজি বডি, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, ডিএনএ, সব কিছু নিয়ে আমরা ধীরে ধীরে ডিটেলে স্টাডি করব। সেটাই তোমাদের সিলেবাসে আছে। আবার প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল নিয়েও আমরা আর একটু ডিটেলে স্টাডি করব। তাহলে এইভাবে আমরা ধীরে ধীরে আগাবো। প্রথম দরকার ছিল সাইটোলজি কাকে বলে জেনে গেলাম, আর সেল সম্পর্কে একটু ধারণা নেওয়ার দরকার ছিল, সেইটাও আজকে আমরা নিয়ে ফেললাম। তাহলে আমরা আগামী দিন এই আরও সামনে আরও নতুন নতুন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, সেফ থাকো। অবশ্যই করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে। গতকালকের নিউজ যেটা দেখলাম সেটা হলো একটা খুবই ভালো খবর, সেটা হলো যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিনটা সেটা আসলে কাজ করছে। একসাথে তারা 2টা ফেজে পরীক্ষা করছিল, 2টা ফেজেই তারা ভালো ফলাফল পাচ্ছে, যে কারণে তারা অলরেডি উৎপাদনে চলে গেছে। ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তারা প্রায় 200 কোটি ডোজ হলো ভ্যাকসিন হয়তোবা তৈরি করে ফেলবে। তার মধ্যে বাংলাদেশও কিছু ভ্যাকসিন পাবে, সেই বিষয়েও অনেকখানি নিশ্চিত হয়ে গেছে। কত পিস পাবে সেটা জানি না, তবে বড় অ্যামাউন্ট, একটা ভালো অ্যামাউন্টের হলো একটা ভ্যাকসিন তারা বাংলাদেশও পাবে। তাহলে যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে যদি চলে আসে ভ্যাকসিন, আর আরও অনেক ভ্যাকসিনেরও কিন্তু চলছে, ট্রায়াল চলছে, তাহলে দেখা যাবে যে এই বছরের শেষ নাগাদ ম্যাক্সিমামই হয়তোবা ভ্যাকসিন সব আবিষ্কার হয়ে যাবে এবং হাতের নাগালে অনেকাংশেই চলে আসবে। তা যাই হোক, তো সেই কারণে পরীক্ষা চলছে, আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে। আমাদের যেটা করতে হবে সেটা হলো মায়ের খেয়ে যাওয়া যাবে না, অর্থাৎ করোনার কাছে ধরা খেয়ে যাওয়া যাবে না। আমরা করোনার অস্ত্র তৈরি করছি, তো করোনার অস্ত্র হাতে আসতে আসতে করোনার কাছে ধরা খাওয়া যাবে না, এই বিষয়টা সবসময় খেয়াল রাখবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আমাদের জন্য দোয়া করো। গুড বাই।